আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত, আকাশে মেঘের ঘন ঘটা, বাতাস বইছে শো শো শব্দে। আরিফ ও সেলিম একটি লাশবাহী খাটিয়া কাঁধে করে গোরস্থানের ভেতরে প্রবেশ করছে। গোরস্থানের বড় করই গাছটার পাতা বাতাসে অদ্ভুত শব্দ তুলছে। সেলিম, পাঁচালা, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় নামবো। লাশটা তাড়াতাড়ি দাফন করতে হইব। ভাইজান, পা তো চালাইতেই আছি, কিন্তু কোমরটা যে ছিঁড়া আসতেছে। এই লাশটার ওজন যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মনে হইতেছে। এত সুখ না একটা বুইড়া মানুষ, অথচ কাঁধে মনে হয় পাথর চাপাইয়া দিছে। চুপ কর, লাশের ওজন নিয়ে কথা কইতে নাই। বেওয়ারিশ লাশ রেল লাইনের পাশ থাইকা পুলিশ কুড়াইয়া পাইছে। আল্লাহ জানে লোকটাকে, কি তার পরিচয়। দুনিয়ায় কেউ নাই দেখাই তো আমাকে কাঁধে চড়ছে। দোয়া দুরুদ পর। ভাইজান, পুলিশের কথাটা শুনছিলেন? পুলিশ কইল লোকটা নাকি ট্রেনের ধাক্কায় মরছে, কিন্তু ট্রেনের ধাক্কায় মানুষ মরলে তো শরীর তেনা তেনা হইয়া ছিঁড়া যাইব। এই বুইটার হাত পা তো সব আস্ত, শুধু মুখটা কেমন জানি নীল হইয়া আছে। আপনার কি মনে হয় না ওরে কেউ বিষ দিয়া মারছে? আমাগো কাম দাফন করা, পোস্টমর্টম করা না। বিষ কাকা ট্রেনেই পুরো। এখন সে কেবলই একটা লাশ। মরা মানুষের বিচার করতে গেলে জ্যান্ত মানুষ বিপদে পড়ে। বিপদ তো মনে হয় অলরেডি ঘাড়ে লইছি ভাইজান। আপনি কি খেয়াল করছেন আমরা গোরস্থানে ঢোকার পর থাইকা শিয়ালগুলা ডাকাডাকি বন্ধ করে দিছে, আর ওই করই গাছের দিক দিয়া কেমন জানি একটা কান্নার আওয়াজ ভাইসা আসতেছে। বাতাসের শব্দ বইলা তো মনে হইতাছে না আমার কাছে। তুই কানে তুলা দিয়া হাট। এই গোরস্থানে অনেক দিনের পুরানো সব মরা শুইয়া আছে। রাত বিরাতে বাতাসে হরেক রকম শব্দ শোনা যায়। তুই নতুন তো, তাই তোর কাছে অমঙ্গল ঠেকতেছে। নতুন বইলা না ভাইজান, আমার গা ছমছম করতেছে। এই দেখেন, আমার ডান হাতটা কেমন জানি অবশ হইয়া আসতেছে। মনে হইতেছে খাটিয়া থেকে কেউ আমার হাতটা খুব জোরে ধইরা রাখছে। উস্তাদ, একটু থামেন, আমি আর পারতাছি না। খবরদার, খাটিয়া মাটিতে নামাবি না। কবর পর্যন্ত না নিয়া লাশ মাটিতে নামানো অলক্ষণে কাম। তুই শুধু একটা বিষয় খেয়াল করছস, বুইড়া মানুষের ডান হাতের মুষ্টিটা কেমন শক্ত কইরা বন্ধ করা। মনে হয় মরার সময় কিছু একটা খুব জোরে আঁকড়াইয়া ধরছিল। আমি ওইটাই কইতাছিলাম ভাইজান। কাপড়ের কাপড় দিয়া ঢাকা থাকলেও হাতের আঙুলগুলা বাঁকা হইয়া উঁচা হইয়া আছে। মনে হইতাছে কোনো দামি জিনিস চুরির ভয়ে কবরেও ছাড়তে চাইতেছে না। মানুষ কি মরার পরেও কৃপণতা ছাড়ে না ভাইজান? এইটা কৃপণতা না গেছিলি, এইটা কোনো জিদ। মানুষ যখন খুব অপূর্ণ ইচ্ছা নিয়ে মরে, তখন তার শরীর এমন পাথরের মতো শক্ত হইয়া যায়। সেলিমের কথায় আরিফের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে নিজেও লক্ষ্য করছে বিষয়টা। সাধারণত মৃত্যুর পর কিছুক্ষণ শরীর শক্ত থাকলেও পরে শিথিল হয়ে যায়, কিন্তু এই বৃদ্ধের ডান হাতের মুষ্টি যেন ইস্পাতের মতো শক্ত হয়ে আছে। তারা লাশটি কবরের পাশে নামিয়ে রাখল। হান্নান মিয়া হ্যারিকেন হাতে বাঁশঝাড়ের পাশ থেকে এগিয়ে এলেন। আইসা পড়ছস তোরা? আমি তো ভাবছিলাম তুফানে আটকা পড়বি। বাঁশ আর চাটাই রেডি করে রাখছি, কিন্তু কবর তো পুরাটা খুঁড়তে পারি নাই, মাটি খুব শক্ত। সমস্যা নাই হান্নান ভাই, আমরা হাত লাগাইতাছি। সেলিম, গোদালটা ল। ভাইজান, লাশের মুখের দিকে তাকান। চোখ দুইটা আধা খোলা, কেমন ঘোলাটে দৃষ্টিতে তাকাইয়া আছে। আমার খুব ডর করতেছে আজকে। ডরানোর কিছু নাই, তুই বিসমিল্লা কইয়া মাটিতে কোপ দে। তারা তিনজন মিলে কবর খোঁড়া শেষ করল। বাতাসের গতিবেগ বেড়ে গেছে। দূরে কোথাও বাজ পড়ার শব্দ শোনা যাচ্ছে। লাশ কবরে নামানোর প্রস্তুতি নিতেই ঘটল এক বিপত্তি। আরিফ লাশের কাফনটা একটু ঠিক করতে গিয়ে দেখল বৃদ্ধের বন্ধ মুঠিটা থরথর করে কাঁপছে। ইয়া আল্লাহ, এইটা কি দেখলাম? কি হয়েছে আরিফ? চিল্লাই উঠলি কেন? হান্নান ভাই,
বিশ্বাস করেন, আমি দেখলাম লাশটার হাতের মুষ্টি নড়াচড়া করতেছে। মনে হইল ও কিছু একটা হাত বাড়িয়া দিতে চায়। ভাইজান, আমি আর নাই, এই লাশ দেন তো, আমি বাড়ি গেলাম। খবরদার সেলিম, বিরুতা করবি না। মরা মানুষ জ্যান্ত হয় না, হয়তো মনের ভুল ছিল বা বাতাসের কারণে কাপড় নড়ছে। ধর, লাশটা কবরে নামাই। আরিফ সাহস দিলেও তার নিজের বুকের ভেতরটা টিপ টিপ করছে। তিনজন মিলে ধরাধরি করে লাশটা কবরে নামালো। অদ্ভুত ব্যাপার হলো, লাশটা মাটিতে শোয়ানোর সাথে সাথেই বাতাসের শো শো শব্দটা হঠাৎ থেমে গেল। চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গেল। শুধু কবরের ভেতর থেকে একটা খসখস শব্দ ভেসে আসতে লাগলো, যেন শুকনো পাতার উপর কেউ হাঁটছে। ভাইজান, আওয়াজটা কবরের নিচ থেকে আসতেছে না? চুপ চুপ, কোনো কথা কইস না। আমারও তাই মনে হইতাছে। মনে হয় লাশের হাতের মুঠিটা চাটাইয়ের সাথে ঘষা খাইতেছে। আর দেরি করিস না, তাড়াতাড়ি বাঁশ দে, মাটি চাপা দিয়া চইলা যামো। তারা তড়িঘড়ি করে বাঁশ বিছিয়ে মাটি চাপা দেওয়া শুরু করলো। কিন্তু মাটি ফেলার প্রতিটা শব্দের সাথে সাথে মনে হতে লাগলো মাটির নিচ থেকে কেউ একজন অস্ফুটন স্বরে গোংরাচ্ছে। শব্দটা যেন কেউ মুক্তির জন্য আকুতি করছে এমন শোনাচ্ছে। সেলিম ভয়ে কাঁপতে কাঁপতে কোদাল ফেলে দিল। ভাইজান, ও ভাইজান, লাশটা কথা কয়, আপনারা শুনেন নাই? ও কয়, সাইরা দে, আমারে সাইরা দে। আহ সেলিম, তুই বেশি কথা কইতাছস। মনের ভুল এগুলা, বাতাসের শব্দ। তাড়াতাড়ি মাটি চাপা দে। আরিফ, সেলিম ভুল শুনে নাই, আমিও শুনছি। কিন্তু এখন কিছু করার নাই। লাশ দাফন হয়ে গেছে, আল্লাহ ওরে মাফ করুক। চল, আমরা দোয়া পইরা চলে যাই। কোনো মতে মাটি চাপা দেওয়া শেষ করে তারা মোনাজাত ধরল। মোনাজাত শেষ হতেই হঠাৎ কবরের মাঝখানে মাটিটা একটু দেবে গেল। আর ঠিক সেই দেবে যাওয়া অংশ থেকে একটা চিকন অথচ স্পষ্ট সুর ভেসে আসতে লাগলো। মনে হচ্ছে কেউ একজন মাটির নিচে শুয়ে বাঁশি বা কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। সুরটা বড়ই করুণ আর বেদনাদায়ক। হ্যাঁ, এই সুর তো আসে না। না ভাইজান, চলেন পালাই, আমার পা অবশ্যই আসতেছে। দাঁড়া সেলিম, এই সুর আমি চিনি। ছোটবেলায় মেলায় এক অন্ধ ফকিরদের দেখতাম এই সুর বাজাইতে। কিন্তু এই লাশ কি সেই ফকিরের? আর মরা মানুষ কবরের নিচে গান গায় কেমনে? তারা তিনজনই কবরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তাদের চোখের সামনে কবরের দেবে যাওয়া মাটিটা নড়তে শুরু করলো, যেন মাটির নিচ থেকে কেউ সেই বন্ধ মুষ্টিটা বের করে আনার প্রাণপণ চেষ্টা করছে। প্রবল বাতাসের বেগে হ্যারিকেনের আলো দপদপ করছে। তিনজন মানুষ কবরের দিকে তাকিয়ে আছে, যেখানে মাটি ভেদ করে একটি হাত যেন কিছু দেওয়ার জন্য আকুতি জানাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শোন আরিফ, লাশের লোকে জোর খাটাইস না, ওরে আদর কইরা ডাক দি। মরা মানুষ জবরদস্তি পছন্দ করে না। ও কোনো আটকা পড়া আত্মা, দুনিয়ায় মায়া কাটাইতে পারে নাই। হ ভাইজান। সেলিম, আলোটা আরো কাছে আন। আরিফ পরম মমতায় লাশের সেই কাদা মাখা হাতটা নিজের দুই হাতের তালুর মধ্যে নিল। বরফের মতো ঠান্ডা সেই হাত। আরিফ ফিস ফিস করে লাশের উদ্দেশ্যে বলল, বাবা, আপনি যেই হন, আপনার কষ্ট আমরা বুঝছি। আপনার হাতের জিনিস আমাকে কাছে দিয়া দেন, আমরা ওয়াদা করতেছি আপনার আমানত ঠিক জায়গায় পৌঁছায় দিব। আপনি শান্ত হন। আশ্চর্যজনকভাবে আরিফের এই কথার পর মুহূর্তেই শক্ত হয়ে থাকা আঙুলগুলো ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। মনে হলো যেন বৃদ্ধ আরিফের কথায় বিশ্বাস স্থাপন করতে পেরেছে। আরিফ সাবধানে হাতের তালু থেকে একটি পলিথিন মোড়ানো প্যাকেট বের করে আনলো। ভাইজান, এটা খুলেন তো দেখি, কি এমন জিনিস যার লাইগা লাশ কবরে শুইয়াও শান্তি পাইতাছে না। পলিথিন সরাতেই বেরিয়ে এলো লাশের তৈরি পুরনো একটি বাঁশি এবং ভাঁজ করা একটি ভিজে যাওয়া কাগজ। বাঁশিটা সাধারণ নয়,
অনেক দিনের ব্যবহারে কালচে হয়ে গেছে, কিন্তু মসৃণ। কাগজটা দে আমারে, হ্যারিকেনের আলোয় দেখি কি লেখা আছে। হান্নান মিয়া একটু ইতস্তত করে কাগজটা পড়ার চেষ্টা করলো। লেখাগুলো পানিতে ভিজে কিছুটা অস্পষ্ট হয়ে গেছে, তবুও পড়া যাচ্ছে। আমার নাম হাশেম ফকির, আমি স্টেশনে থাকি। আমার নাতিন টুনি কথা কইতে পারে না, ওরে আমি এই বাঁশি বাজায় ঘুম পাড়াইতাম। ডাক্তার কইছে আমার সময় শেষ, আমি যদি মইরা যাই দয়া কইরা কেউ এই বাঁশিটা আমার এতিম নাতিনরে দিয়ে আইসেন। ও আমারে ছাড়া আর এই বাঁশির সুর ছাড়া বাইচা থাকতে পারবো না। ঠিকানা ফকিরপুর বস্তি 12 নম্বর ঘর। হায় রে দুনিয়া, মানুষ মইরা যায় কিন্তু মায়া মরে না। এই বাঁশিটা শুধু একটা বাসনা রে সেলিম, এইটা ওই বোবা মাইয়াটার জান। বুড়া মরার সময়ও নাতিনের চিন্তায় বিভোর ছিল। ভাইজান, এখন তো অনেক রাত, ঝড় তুফানও বাড়তাছে, আমরা কি সকালে যাবো? না সেলিম, লাশের শরীরে অতৃপ্তি রাইখা আমি ঘরে ফিরতে পারবো না। ওই মাইয়া হয়তো দাদুর লাইগা পথ চাইয়া বইসা আছে। তার দাদু যে আর নাই, এই খবরটা তো তার জানা দরকার। এই তুফানের মধ্যেই যাবো। হান্নান ভাই, আপনি গোরস্থানে থাকেন, লাশের পাহারা দেন, আমরা আমানত পৌঁছাইয়া দিয়ে আসি। আরিফ আর সেলিম ভ্যান নিয়ে সেই দুর্যোগপূর্ণ রাতে ফকিরাপুরের উদ্দেশ্যে রওনা হলো। গ্রামের রাস্তাঘাট জনশূন্য, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তাদের ভ্যান যখন ফকিরাপুর বস্তির সরু গলিতে প্রবেশ করলো, তখন রাত প্রায় 3টা। অনেক খোঁজাখুঁজির পর তারা 12 নম্বর টিনের বাড়িটি খুঁজে পেল। ঘরটির অবস্থা জরাজীর্ণ, বৃষ্টিতে চাল চুইয়ে পানি পড়ছে। আরিফ দরজায় টোকা দিল। ভেতর থেকে এক মহিলার ভীত গলার আওয়াজ বের হলো। কে কে আপনারা? এত রাইতে কেন? বুবু, ডরাইয়েন না, আমরা এক জরুরি খবর নিয়ে আসছি। হাশেম ফকিরের খোঁজ। দরজা খুলে এক মধ্যবয়সী মহিলা হ্যারিকেন হাতে বেরিয়ে এলেন। তার পেছনেই ভয়ে কুঁকড়ে থাকা 8-9 বছরের একটি মেয়ে। মেয়েটির চোখ বড় বড়, কিন্তু দৃষ্টিতে এক গভীর শূন্যতা। আরিফ বুঝতে পারল এই সেই টুনি। ভাই, আমার আব্বার খবর পাইছেন? 3 দিন ধইরা মানুষটা ঘরে ফিরে না। আমার এই বোবা মাইয়াডা না খাইয়া দরজায় বইসা থাকে। আব্বা কই? বুবু, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমাদের হাসিম চাচা আর নাই। রেল লাইনের ধারে ওনার লাশ পাওয়া গেছে, আমরা ওনার লাশ দাফন করছি। ও আব্বা গো, তুমি আমাকে ফালাইয়া চইলা গেলা। মহিলাটির কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টুনি কাঁদল না। সে ফ্যাল ফ্যাল করে আরিফের হাতের দিকে তাকিয়ে রইল, যেন সে কোনো কিছুর গন্ধ পাচ্ছে। আরিফ পকেট থেকে সেই বাঁশিটা বের করে টুনির হাতের দিকে বাড়িয়ে দিল। মারে, তোমার দাদু এই বাঁশিটা শেষ সময় পর্যন্ত বুকের মধ্যে দইলা রাখছিল, শুধু তোমার লাইগা। উনি চায় তুমি যেন ভালো থাকো। বাঁশিটা দেখা মাত্রই টুনির শরীর কেঁপে উঠল। সে দৌড়ে এসে আরিফের হাত থেকে বাঁশিটা কেড়ে নিয়ে বুকে জড়িয়ে ধরল। তারপর সে আকাশের দিকে তাকিয়ে একটা অস্ফুটন শব্দ করার চেষ্টা করলো, যেন সে তার দাদুকে ডাকছে। বাঁশিটা বুকে চেপে ধরতেই তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। বাইরে এতক্ষণ ধরে চলা ঝড় বৃষ্টি হঠাৎ করেই থেমে গেল। টিনের চালে বৃষ্টির ঝিমঝিম শব্দ আর নেই। বস্তির গলিটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। টুনির মা কান্না থামিয়ে অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। ভাইজান, দেখছেন তুফান থাইমা গেছে? হ, তুফান থামছে, কারণ বুড়ার আত্মা এখন শান্তি পাইছে। তার আমানত ঠিকঠাক জায়গায় পৌঁছাইছে। মা টুনি,
এই বাঁশি বাজাইয়া তুমি তোমার দাদুরে মনে রাখো। ফেরার পথে সেলিম আর আরিফের মনে হলো এক বিশাল ভার যেন নেমে গেছে। ভ্যানে করে গোরস্থান থেকে ফেরার সময় তারা দেখল আকাশ পরিষ্কার হয়ে আকাশে চাঁদ উকি দিচ্ছে। আরিফ, খবর কি? সব ঠিক আছে হান্নান ভাই, বাঁশি তার নাতিনের হাতে দিছি। সুবহান আল্লাহ, তোমরা যাওয়ার পরপরেই কবরের দিক থেকে এক ধরনের সুঘ্রাণ পাইতেছিলাম। আর দেখো, কবরের মাটি এখন পুরা সমান, কোথাও কোনো ফাটল নাই, হাত বাইর করার চিহ্নও নাই। লাশ এখন শান্তিতে ঘুমাইতেছে। ভাইজান, আজকে একটা শিক্ষা হইল, ভালোবাসার জোর মরণের চাইতেও বেশি। হরে পাগলা, আমরা মনে করি মানুষের শরীর তাই সব, কিন্তু শরীরের ভিতরে যেই মন থাকে তার খবর কেউ রাখে না। হাশেম ফকির মইরাও প্রমাণ কইরা দিয়া গেল, দুনিয়ার মায়া বড় কঠিন মায়া রে। আরিফ আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভোরের প্রথম আলো এসে পড়েছে নতুন কবরটার উপর। কবরের শিয়রে লাগানো নাম না জানা বনো ফুলের গাছটা বাতাসে দুলছে, যেন হাশেম ফকির অদৃশ্য কোনো বাঁশিতে ভোরের রাগিনী বাজাচ্ছেন, আর সেই সুরে টুনিকে ঘুম পাড়াচ্ছেন দূর থেকে। আরিফ, সেলিম আর হান্নান মিয়া তিনজন মানুষ এক অদ্ভুত প্রশান্তি নিয়ে বাড়ির পথ ধরল। গোরস্থান আবার তার চিরচেনা নিস্তব্ধতায় ফিরে গেল। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভয়ঙ্কর ও মজার ভূতের কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে নির্বাচিত নামগুলো হলো জান্নাতুল, মাসুম আলী, আমিনুল ইসলাম, জীবন বিশ্বাস, সালাউদ্দিন, মুস্তাকিম, সাইমা, সাব্বির, সুমাইয়া, সাদিয়া, সুজিত কুমার, সাকিব, রিফাত, সুমন, প্রিয়া ইসলাম, মিতু খাতুন, তৌহিদুল, মাহিন, আলপনা, উম্মে সালমা সহ আরও অনেকেই। আপনি যদি চান আপনার নামও আমাদের ভিডিওতে দেখানো হোক তাহলে দ্রুত কমেন্ট করুন এই ভিডিওর কমেন্ট সেকশনে।